এগুলো তো রেকর্ড করা যাবে না। বলছি রেকর্ডের পারমিশনটা একটু দিতে হবে। রেকর্ড রহমান স্যার, স্যার কাইন্ডলি লাইভ শুরু করুন আমাদের স্যার। আপনার যে রেকর্ডের পারমিশন হ্যাঁ, দেয়া হয়েছে, দেয়া হয়েছে। ওকে, থ্যাংক ইউ। আমরা শুরু করতে পারি? জি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। প্রথমে আপনাদেরকে মে দিবসের শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আমরা সবাই কর্মজীবী মানুষ। সেই কারণে মে দিবস আমাদের সকলের কাছেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আজকে আপনাদের সামনে কাল অর্থাৎ 1 মে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে, সেই সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ আপনাদের সামনে আমি তুলে ধরব। সেই সঙ্গে আমরা আমাদের আলোচনার কিছু বিষয়বস্তু সামনে নিয়ে আসব। আমাদের এই ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, জনাব মির্জা আব্বাস, বাবু গশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, জনাব নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি নিজে, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। সবাই আপনার বিগত 24 এপ্রিল যে জাতীয় স্থায়ী কমিটির সভা হয়েছিল, সেই সভার যে গৃহীত সিদ্ধান্ত সমূহ পাঠ করা হয় এবং তা গৃহীত হয়, অনুমোদন দেওয়া হয়। সভায় আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে, পরিস্থিতি সম্পর্কে সবাইকে অবহিত করেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যে ক্রমোন্নতি হচ্ছে, সে বিষয়ে সভা সন্তোষ প্রকাশ করেন এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে তার পরিপূর্ণ রোগ মুক্তির জন্য দোয়া কামনা করা হয়। সভায় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক কোভিড-19 করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রম হঠাৎ করেই বন্ধ করায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সবাই মনে করে যে এই আমাদের দেশের প্রায় সব বিশেষজ্ঞ, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বিএনপি এই বিষয়ে প্রথম থেকেই সরকারকে সতর্ক করে আসছিল, কিন্তু সরকার কোনো কর্ণপাত করেনি। উপরন্তু তারা বিভিন্ন রকম বিদ্রুপাত্মক কথা বলেছেন এবং তারা তাদের কাজ সম্পর্কে যথেষ্ট আপনার কিছুটা আত্মম্ভরিতা প্রকাশ করেছেন এবং বলেছেন তারা অত্যন্ত সুন্দরভাবে, সুষ্ঠুভাবে তারা এই টিকা প্রদান কর্মসূচি পালন করে আসছে এবং তারা এই বিষয়ে কোনো সমস্যা হবে না বলেই তারা নিশ্চিত করেছেন। কিন্তু আমরা যেটা দেখলাম যে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়াতে এখন সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়েছে অবস্থা এবং গোটা দেশের মানুষ আজকে অত্যন্ত অনিশ্চয়তায় ভুগছে, আস্থাহীনতায় ভুগছে এবং আশঙ্কায় ভুগছে। সরকার তো কোনো, আমরা যখন বলেছিলাম তখন সরকার কোনো কর্ণপাত করেনি। আমরা বারবার করে বলেছিলাম যে এই টিকা, ভ্যাকসিন এর উৎসগুলো বিকল্প উৎস রাখা উচিত এবং এই বিকল্প উৎস না রাখলে যেটা হবে, হঠাৎ করে যদি কোনো উৎস থেকে বন্ধ হয়ে যায় তখন কিন্তু দেশের পুরো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। এবং সরকার কোনো কর্ণপাত না করে শুধুমাত্র তাদের দুর্নীতির জন্যে, তাদের নিজস্ব দুর্নীতিপরায়ণ কোম্পানির মাধ্যমে শুধুমাত্র ভারত থেকেই এবং একটি কোম্পানির ভ্যাকসিন সংগ্রহ করতে কার্যক্রম তারা গ্রহণ করেছিল, যে কারণে আজকে গোটা জাতি আজকে বিপদগ্রস্ত হয়েছে। এবং আমরা সবাই জানি যে আপনার উৎপাদনকারী প্রতিষ্ঠান বলছে যে আগে তারা ভারতের চাহিদা পূরণের জন্য বাংলাদেশে সরবরাহ করতে অপারগতা ইতিমধ্যে প্রকাশ করেছে এবং ইতিমধ্যে ভারতের পররাষ্ট্র সচিব
তিনি বলেছেন যে ভারতের চাহিদা এখন বেশি অনেক, সেই কারণে আগে সমস্ত রপ্তানি বাতিল করে দিয়ে তারা ভারতের চাহিদা পূরণ করতে শুরু করেছেন। আমাদের সেখানে আপত্তি নেই, ভারত তো তার চাহিদা পূরণ করবে, কিন্তু আমাদের সরকার যে সম্পূর্ণ দায়িত্বহীনতার সঙ্গে একেবারে বলা যেতে পারে যে আপনার একটা অপরাধমূলক একটা কাজ করেছে, তা হচ্ছে যে তারা বিকল্প উৎসের কোনো অনুসন্ধান করেনি এবং বিকল্প উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহের আবশ্যিকতাও তারা গুরুত্বভাবে বিবেচনা করেনি। কিন্তু এই কথাগুলো আমরা অত্যন্ত গুরুত্ব সহকারেই বলেছিলাম এবং আমাদের যে আশঙ্কা ছিল সেই আশঙ্কাটা এখন সত্যে পরিণত হয়েছে। চীন ও রাশিয়ার কাছ থেকে ভ্যাকসিন সংগ্রহের সুযোগ থাকার পরেও তা গ্রহণ করা হয়নি। আপনারা জানেন যে চীনের একজন মন্ত্রী এসেছিলেন দেশে এবং তারা এইখানে চীনের যে ভ্যাকসিন সেই ভ্যাকসিনকে উৎপাদন করার জন্য, তা পরীক্ষা করার জন্য তারা অনুরোধ করেছিলেন, কিন্তু সে সরকার সেটাকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করেছে এবং ভারতের পরে কারণটা কি, পরেই ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছিল। বাংলাদেশের সরকারের শুধুমাত্র ভারত থেকে সংগ্রহের চুক্তি জাতির জন্য এক চরম স্বাস্থ্য বিপর্যয়ের সৃষ্টি করেছে। আজকে সরকারকে এই দায়িত্বহীনতা এবং দুর্নীতির জন্য অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে হবে। অবিলম্বে টিকা সংগ্রহের, টিকা প্রদানের পরিকল্পনা ও সুস্পষ্ট রেড ম্যাপ জনগণের সামনে সুনির্দিষ্টভাবে জানানোর আহ্বান জানানো হয়েছে আমাদের সভায় এবং এই বিষয়ে ভ্যাকসিন বিষয়ে বিস্তারিত তথ্যপত্র সহ আমাদের যে সাব কমিটি আছে আপনার ডক্টর মোশাররফ সাহেবের নেতৃত্বে, সেই কমিটি আপনার অল্প দিনের মধ্যেই আপনাদের সামনে আরো বিস্তারিত তথ্যপত্র সহ আমাদের বক্তব্য তুলে ধরবেন। 4 সভায় মহান মে দিবসে দেশের ও বিশ্বের সকল শ্রমজীবী মানুষের সঙ্গে বিএনপির একাত্মতা পুনরায় ঘোষণা করা হয়। সভা মনে করে দেশে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক কোটি শ্রমিকের বহুমুখী কল্যাণে এই অনির্বাচিত সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, শ্রমিকদের অন্ন বস্ত্র বাসস্থানের নিশ্চয়তা প্রদান, শ্রমিকদের স্বাস্থ্য সেবা, তাদের সন্তানদের উপযুক্ত শিক্ষা নিশ্চিত করতে পারেনি সরকার। বিশেষ করে কোভিড-19 করোনা ভাইরাসের সংক্রমণের ফলে লকডাউনে চাকরিচ্যুতি, বেতন না পাওয়া শ্রমিকদের মানবেতর জীবনের দিকে ঠেলে দিয়েছে। আপনারা নিজেরাই দেখছেন যে আজকে পরিবহন শ্রমিকরা কি একটা মানবেতর জীবন যাপন করছে, তারা কিভাবে একেবারে বলা যেতে পারে যে না খেয়ে দিন কাটাচ্ছে। ঠিক একইভাবে আপনার অপ্রাতিষ্ঠানিক যে সেক্টর, সেই সেক্টরে কর্মরত যারা শ্রমিক আছেন, যারা ছোট ছোট আপনার উদ্যোক্তা আছেন, তাদের একই অবস্থার সৃষ্টি হয়েছে। আমরা অবিলম্বে সকল ধরনের শ্রমিকদের মজুরি নির্ধারণ, কর্মের নিশ্চয়তা প্রদান এবং লকডাউনে কর্মচ্যুত শ্রমিকদের ক্ষতিপূরণ, খাদ্য সহায়তা নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছি। বিএনপির প্রস্তাবিত প্রণোদনা অনুযায়ী প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের কমপক্ষে 3 মাসের জন্য 15,000 টাকা হারে এককালীন অনুদান প্রদান করার আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন এই বিষয়টা আমরা আগেই গত বছরই আমরা বলেছিলাম যে তাদেরকে এই কমপক্ষে 3 মাসের জন্য 15,000 টাকা করে এককালীন অনুদান দেওয়া দিতে হবে। সভায় এই আবারও আপনার চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশ কর্তৃক 5 জনকে হত্যা এবং 200 অধিক শ্রমিকের গুলির নিন্দা জানিয়ে আপনার একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং একই সঙ্গে শ্রমিকদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও আটক শ্রমিকদের মুক্তির আহ্বান জানানো হয়েছে। সকল প্রকার শ্রমিক নির্যাতন ও বৈষম্য বন্ধ করার জন্য দাবি জানানো হয়েছে এবং একই সঙ্গে এই শ্রমিক স্বার্থ, শ্রমিক কল্যাণ এবং বর্তমান অনির্বাচিত সরকারের শ্রমনীতি, এসব বিষয় নিয়ে বিস্তারিত বক্তব্য নিয়ে আমাদের আপনারা জানেন আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যিনি একজন প্রখ্যাত আন্তর্জাতিক শ্রমিক নেতা, তিনি তার বক্তব্য নিয়ে 2-1 দিনের মধ্যে আপনাদের সামনে উপস্থিত হবেন এবং সিদ্ধান্ত হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল তারা প্রত্যেকটি বিভাগীয় সদরে এই শ্রমিকদের সমস্যাগুলো নিয়ে তারা জনগণের সামনে আসবেন সমাবেশের মাধ্যমে অথবা আপনার মিছিলের মাধ্যমে অথবা যেটা তাদের জন্য সুবিধা হবে
সেভাবে তারা আসবেন। সভায় সম্প্রতি ভারত কর্তৃক একতরফা ভাবে অক্সিজেন রপ্তানি বন্ধের ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বিশেষ করে করোনা রোগীর চিকিৎসার জন্য অত্যন্ত জরুরি অক্সিজেন রপ্তানি বন্ধের সিদ্ধান্ত কোনো মতেই বন্ধু সুলভ আচরণ হতে পারে না। ইতিপূর্বেও আমরা লক্ষ্য করেছি যে জরুরি প্রয়োজনের সময় বিভিন্ন জরুরি পণ্যের রপ্তানি একতরফা ভাবে বন্ধ করায় বাংলাদেশের চরম বিপদাপন্ন হয় বলে সভা মনে করে। সভায় শুধুমাত্র ভারতের উপর নির্ভর না করে বিকল্প উৎস থেকে অক্সিজেন সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় এবং দেশে অক্সিজেন উৎপাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। আপনারা জানেন যে পেঁয়াজের সময় একই ঘটনা ঘটে। বিভিন্ন বিষয়গুলো যখন আমাদের ক্রাইসিস তৈরি হয় তখন দেখা যায় যে শুধুমাত্র একটি দেশের উপরে, ভারতের উপর নির্ভর করার কারণে আমরা তখন বড় রকমের সংকটে পড়ে যাই। এই বিষয়টা আমরা সেই জন্য আমরা দাবি করেছি যে অক্সিজেনের উৎপাদন বাড়াতে হবে দেশেই এবং এর জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নিতে হবে। সভায় সম্প্রতি ফরিদপুর জেলার সালথা থানায় পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষের ঘটনায় নিরীহ গ্রামবাসী হোসেন মাতুব্বর পুলিশের ডিবির হেফাজতে থাকা অবস্থায় নির্যাতনের ফলে মৃত্যুবরণ করেছে এবং এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়, নিন্দা জানানো হয়। অবিলম্বে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয় এবং নিহতের জন্য ক্ষতিপূরণ দাবি করা হয়। আপনি এটা দেখেছেন যে প্রায় 17,000 মানুষের বিরুদ্ধে সেখানে মামলা দেওয়া হয়েছে এবং সালথাতে আসলে কিছুদিন আগে পর্যন্ত পুরুষ শূন্য হয়ে গিয়েছিল। এবং এইভাবেই আমাদের সভা এখানে শেষ হয়। সবাই আলোচনা শেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভা মুলতবি করেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আমাদের এই যে বিষয়টা নিয়ে আমরা সবচেয়ে গুরুত্ব এখন দিতে হচ্ছে, আপনারা সবাই এটাকে গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে করেন যে ভ্যাকসিন, এই বিষয়টা নিয়ে আমাদের তো অবশ্যই বিস্তারিত হতে হবে। আমি শুধু এইটুকু বলতে চাই যে সরকার কতটা দায়িত্বহীন হলে, কতটা অযোগ্য হলে, জনগণের সঙ্গে তাদের সম্পর্ক কতটা বিচ্ছিন্ন হলে এই ধরনের একটা সঠিক সিদ্ধান্ত তারা নিতে পারেনি। সেটার কারণটা হচ্ছে শুধুমাত্র দুর্নীতির কারণ, অন্য কোনো কারণের মধ্যে জড়িত নাই। এই সরকার মূলত কতগুলো মাফিয়াদের চক্রের মধ্যে একত্রিত হয়েছে এবং তাদেরকে নিয়ে তারা দেশ চালাচ্ছে। একটা মাফিয়া সরকার তৈরি হয়েছে। এটা আমরা অনেকবারই কথা বলেছি। প্রত্যেকটি ক্ষেত্রে আজকে মাফিয়ারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই দেশের জন্য। বাংলাদেশের পরিণতি যে এটা হবে, এটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে 50 বছর পরেও আমাদেরকে এইরকম একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি দেখতে হচ্ছে এবং আমরা সেই কারণেই বারবার করে বলে আসছি, এখনো বলছি যে আজকে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে অবশ্যই এখানে একটি নিরপেক্ষ সুষ্ঠু অবাধ নির্বাচন হতে হবে এবং সেই সুষ্ঠু অবাধ নির্বাচন করার জন্য একটা নিরপেক্ষ সরকার দরকার হবে। এই জন্যই আজকে আমাদের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই যারা আজকে ক্ষমতা দখল করে আছে তাদেরকে সরিয়ে সত্যিকার অর্থেই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। যদি কারো কোনো প্রশ্ন থাকে দয়া করে প্রশ্ন করতে পারেন।